অ্যান্সার হবে, এটা তোমরা জানো। তো 2 আছে হচ্ছে ধ্বনি পরিবর্তন এবং হচ্ছে সন্ধি। আমরা দুখানি দেখো 3টা করে স্টার করছি, এটার কারণ হচ্ছে এটার গুরুত্ব বেশি, সোজা কথা। এবং অ্যাডমিশনের এমন কোনো পরীক্ষা নাই যেখানে ধ্বনি পরিবর্তন এবং সন্ধি থেকে প্রশ্ন হয় না, ঠিক আছে? অর্থাৎ 2টা মিলে প্রশ্ন হবেই, কমপক্ষে 2টা থেকে একটা প্রশ্ন হয়। আর ধ্বনি পরিবর্তন বলতে পারো যে এটা এমন টপিক, মানে রেগুলার একটা সিস্টেম তৈরি হয়ে গেছে, এখান থেকে প্রশ্ন হতেই হবে, হচ্ছে ওই রকমের আর কি। হ্যাঁ, দেখো আমরা একটু দেখি কি অবস্থা। রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার আসছে হচ্ছে 20-21, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 20-21, 18-19 ডিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতে আসছে বেশ আগে 8-9 সেশনে, এর আগেও আসছে। দেখো আমরা ধ্বনি পরিবর্তনটা একটু কথা বলি। প্রশ্ন হচ্ছে ধ্বনি পরিবর্তন আসলে কি। আমরা আগে এটা একটু বুঝে নিই যে ধ্বনি পরিবর্তন বলতে আসলে কি বোঝায়। ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে সোজা কথা, তুমি যদি কথাটাকে ভাঙো তাহলে হবে ধ্বনির পরিবর্তন। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে অনেক সময় আমরা আঞ্চলিকতার প্রভাবে হোক অথবা শব্দটা কিভাবে গঠন হলো সেটা না জানার কারণেই হোক, আমরা একটা শব্দকে আমাদের মতো করে উচ্চারণ করে ফেলি এবং এবারে প্রমিত যে উচ্চারণটা আছে, যেটা হওয়ার কথা সেটা না হয়ে ভিন্ন কিছু একটা উচ্চারিত হয়, সোজা কথা। অর্থাৎ একটা ধ্বনিকে আমরা পরিবর্তন করে ফেলি, স্বরধ্বনিকেও করি, ব্যঞ্জন ধ্বনিকেও করি, অথবা নতুন কোন ধ্বনি নিয়ে আসি, অথবা কোন ধ্বনিকে আমরা বাদ দিয়ে দিই। পরিবর্তন তো বিভিন্ন ভাবে হতে পারে, যেটা আছে সেটার সাথে নতুন কিছু যুক্ত করে অন্যরকম করলাম, যেটা আছে সেখান থেকে কিছু একটা বাদ দিয়ে অন্যরকম করলাম, অথবা একটা জায়গায় আরেকটা নিয়ে আসলাম। এইভাবে আমরা পরিবর্তনটা করি। এটা আঞ্চলিকতার দোষে হয়। আর আরেকটা বড় কারণ হচ্ছে শব্দের গঠন সম্পর্কে না জানা। যেমন ধরো কথাটা যে অত্যন্ত, এটা আমি অনেক বড় বড় মানুষকে দেখছি তারা অত্যন্ত বুঝে না, তারা বলে অত্যন্ত, এবং অত্যন্ত তো বলেই, এবং লেখার সময় সে লেখা অত্যন্ত। কেউ যদি বলার সময় একটা বলে ভুলভাল বলুক, আমরা ধরে নিতে পারি আঞ্চলিকতার প্রভাবে বলে, কিন্তু লেখার সময় তো আমরা সবাই প্রমিত বাংলাটা লিখি। তো লেখার সময়ও যদি সে ওইটাই লিখে তাহলে বুঝতে হবে রোগ অনেক গভীরে, ব্রেন পর্যন্ত ছড়াইছে। তো এই যে অত্যন্ত কথাকে অত্যন্ত বলা, অনেক বিজ্ঞ মানুষকে আমি লিখতে দেখছি। এটা তার থেকে ভয়ঙ্কর। আমি প্রচুর খাতা কাটছি এক সময় আগে, যখন দেখতাম বা আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমি দেখছি যে অধ্যয়ন এই কথাটা বা অধ্যবসায় এই কথাটা লেখার সময় অধ্যয়ন লিখতেছে, বিশেষ করে অধ্যাবসায় লিখতেছে। কথাটা হবে অধ্যবসায়। এবং আমাকে তোমরা যারা শুনছো এখানে একটা বড় অংশ আছে আমি জানি, যারা অধ্যবসায় এই কথাটাকে অধ্যাবসায় এরকম লিখো। তো এটা কেন হয় ভুলটা? ভুলটা হয় তুমি শব্দের গঠন সম্পর্কে সঠিক ধারণা রাখো না। শব্দটা যে অধ্যবসায় সেটাকে তুমি সিরিয়াসলি নেওই নেই। শব্দটা যে অধ্যয়ন এটাকে তুমি সিরিয়াসলি দেখোই নি। তুমি তোমার মতো করে অধ্যয়ন বলছো, অত্যন্ত বলছো, অধ্যাবসায় বলছো, হুদাই, কোনো কারণ নেই। একটু সিরিয়াসলি দেখলেই হইতো কথা। এমন না যে তুমি অধ্যবসায় উচ্চারণ করতে পারো না, তুমি পারো, তুমি নাও না সিরিয়াসলি। এটাই বিষয়। এই কাহিনীগুলো হচ্ছে সারা দেশে আমাদের মধ্যে, আমরা নিজে জানি না এবং এই জন্য ভুল উচ্চারণ গুলো করছি, আর সেটা আমাদের ভাষায় প্রদর্শিত হয়ে যাচ্ছে ওইভাবে। আমি কি বুঝতে পারছি তোমাদেরকে বিষয়টা? আশা করি ধরাই দিতে পারছি মূল কাহিনী। ওকে, এখন আসো যদি ব্যাপারটাকে একটু ডিপ থেকে দেখি, এই আঞ্চলিকতার দোষ আরো কি কি সমস্যা আমাদের জন্য করতে পারে। যেমন ধরো আমরা যখন উচ্চারণ করি, আমরা যখন কথা বলি, বিশেষ করে কিশোরগঞ্জ এলাকার ভাষায় তারা কিন্তু রর জায়গায় ল যেখানে আছে, র এবং লর মধ্যে মারাত্মক লেভেলের ভেজাল করে। যেমন তোমার রেলগাড়ি, এটাকে তারা বলে হচ্ছে রেলগাড়ি, রেল লাইনকে তারা বলে হচ্ছে রেল লাইন। তো এটা তাদের আঞ্চলিকতার দোষ। আমাদের আঞ্চলিকতার দোষ আছে। আমার বাড়ি তুমি জানো ব্রাহ্মণবাড়িয়াতে, আমাদের 64 জেলায় মিনিমাম প্রধান এবং উপপ্রধান মিলে 64 লেভেলের আঞ্চলিকতা আছে। এটা খুব কমন জিনিস। আঞ্চলিকতা থাকতে হবে, এটা ভাষার অ্যাসেট, কিন্তু লেখার সময় তোমাকে প্রমিতটা লিখতে জানতে হবে। ওকে, তো চলো আমরা দেখি বিষয়টাকে। প্রথমত স্বরাগম। স্বরাগম, স্বরাগম কথাটাকে ভাঙো। স্বরাগম, স্বর মানে স্বর, আর আগম কথাটাকে যদি ভাঙো তাহলে হলো আগমন, তাই না? আগমনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আগম। তাহলে কি দাঁড়াইলো বলতো? দাঁড়াইলো হচ্ছে স্বরধ্বনির আগমন। স্বরধ্বনির আগমন। তো স্বরধ্বনির আগমন মানে হচ্ছে
তুমি নতুন করে একটা স্বরধ্বনি নিয়ে আসতেছো, তাই না? তাহলে এই কথাটাকে আমরা ভাঙে বলবে লিখতে পারি নতুন স্বরধ্বনি আগমন বা যুক্ত হওয়া, নতুন স্বরধ্বনির আগমন বা যুক্ত হওয়া। আচ্ছা, এখন এই স্বরাগমটা আমরা একটু দেখে নিই। দেখো, যে কথাটা স্কুল, এটাকে যখন আঞ্চলিক উচ্চারণ অনেকে বলে স্কুল, বা আমরা খুব কম ভাবে বলি স্কুল, আবার কেউ কেউ তো স্কুলও বলে। আমার নানু, আমি যখন ঢাকায় চলে আসছি এলাকার থেকে, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, পড়াশোনা করতেছি, বাড়িতে গেলে আমাকে তিনটা অ্যাডভাইস করতো। আমার বন্ধু আছে রাসেল, সেও দেখতাম বলতো একই কথা, স্কুলে ঠিক মতো যাও, লাইন করো না, দল করো না। স্কুলে ঠিক মতো যাও মানে পড়াশোনা ঠিক মতো করবা, দল করো না মানে পলিটিক্স করো না, আর লাইন করো না মানে প্রেম করা যাবে না। তো আমি এসব বললে আমি বলতাম হ্যাঁ হ্যাঁ, আর মনে মনে ভাবতাম দুইটা উপদেশ সেখানে পালন করতেছি আমি, আর একটা পালন করতেছি না, এটা সম্ভব না। ঠিক আছে? তো দেখো, তো এই যে স্কুল থেকে স্কুল, অতিরিক্ত একটা ই যুক্ত হওয়া, রঞ্জনা আমি আর আসবো না। তারপরে ওখানে তোমার দেখবা একটা এরকম একটা লিরিক আছে যে পারবো না হতে আমি রোমিও, তাই দুপুর বেলা থেকে ঘুমিও, কবজির জোরে আমি পারবো না, রঞ্জনা আমি আর আসবো না। ওইখানে একটা কথা আছে, দাদা আমি এখনো স্কুলে পড়ি। দেখো, এটা ইন্ডিয়ান গান একটা। দাদা রঞ্জনা আমি আর আসবো না, সার্চ করলে চলে আসবে। দাদা আমি এখনো স্কুলে পড়ি, কবজির জোরে আমি পারবো না। ওকে, একটা কিশোর বয়সী প্রেমিকের আত্মকথন, বুঝছো? তাহলে আমরা স্কুল কথাটা অতিরিক্ত ব্যবহার করছি একটা ই নিয়ে আসে। এখন খেয়াল করো তো, যখন তুমি বলছো স্কুল, আর সেটাকে যখন তুমি বলছো স্কুল, তাহলে একটা অতিরিক্ত ই যুক্ত হচ্ছে। অতিরিক্ত ই কোথায় যুক্ত হচ্ছে? অতিরিক্ত একটা ই শুরুতে যুক্ত হচ্ছে। যেহেতু সামনে একটা অতিরিক্ত ই যুক্ত করতেছে, এটার নাম আমরা দিয়েছি আদি স্বরাগম। আদি স্বরাগম মানে শুরুতে স্বরধ্বনির আগমন। আদি মানে শুরুতে, আদি শব্দের অর্থ শুরুতে, আদি স্বরাগম মানে শুরুতে স্বরধ্বনির আগমন। এই হচ্ছে কথা। এখন একই ঘটনা মাঝখানে ঘটতে পারে কি পারে না? পারে। এটার নাম মধ্য স্বরাগম। যেমন ধরো প্রীতি, ওখান থেকে প্রীতি। কেন? প্রীতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি। এই গান তোমরা সবাই শুনছো, আব্দুল করিমের গান, তাই না? আব্দুল করিমের সব গান সুন্দর, তোমরা চাইলে তোমাদের এডমিশনে কাজে লাগবে। বাংলাদেশ অ্যাফেয়ার্সে আমি বলছি কিনা, ভাটির পুরুষ নামে একটা ডকুমেন্টারি আছে, নাম হচ্ছে ভাটির পুরুষ। এই ভাটির পুরুষ একটা ডকুমেন্টারি, তোমরা দেখবা। এটা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবনের উপরে তৈরি করা, বুঝতে পারছো? ভাটির পুরুষ নামে। ওনার বাড়ি যেহেতু ভাটি অঞ্চলে ছিল, এই জন্য আমরা কত জনপ্রিয় গান ওনার শুনি যেগুলো আমরা জানি না, এই ডকুমেন্টারি দেখলে বুঝতে পারবা। তো ওখানে কথা আছে যে কেন প্রীতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি। প্রীতি, প্রীতি, অতিরিক্ত একটা ই মাঝখানে ঢুকতেছে। দেখো, যবে তুমি বলছো প্রীতি, আর যখন তুমি বলছো প্রীতি, একটা অতিরিক্ত ই ঢুকে পড়ছে মাঝখানে। তো অতিরিক্ত ই মাঝখানে ঢোকার কারণ হচ্ছে তোমার আঞ্চলিকতার দোষ হয়ে গেছে প্রীতি। তো এটা হলো মধ্য স্বরাগম। এখন একই ঘটনা যদি শেষে ঘটে, তখন তার নাম হবে অন্তঃস্বরাগম। যেমন দিশ, দিশা। দেখো, দিশ, দিশা, খুব খেয়াল। আমি এখন আর দিশা খুঁজে পাই না, তো কথাটা কিন্তু ছিল মূলত দিশ, সেখান থেকে দিশা। তাহলে অতিরিক্ত আ যুক্ত হচ্ছে কোথায়? শেষে। এটার নাম হচ্ছে অন্তঃস্বরাগম। অতিরিক্ত স্বরধ্বনি যদি শুরুতে আসে, তার নাম আদি স্বরাগম। যদি এই ঘটনা মাঝখানে ঘটে, তখন তারে বলা হয় মধ্যস্বরাগম। যদি এই ঘটনা শেষে ঘটে, তখন তারে বলা অন্তঃস্বরাগম। অন্ত মানে শেষে। এখন দেখো, স্টেশন শব্দটা স্টেশন, আদি স্বরাগমের উদাহরণ। স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে, ঘড়ির কাঁটা আমরা শুনেছি। তাহলে স্টেশন আর স্টেশন কাহিনী কি করতেছে? অতিরিক্ত ই শুরুতে চলে আসতেছে, তাহলে আদি স্বরাগম। আবার ফিল্ম থেকে ফিল্ম, ফিল্ম, ফিল্ম একটা ল, তার সাথে একটা অতিরিক্ত ই যুক্ত হচ্ছে কোথায়? মাঝখানে। ফিল্ম থেকে ফিল্ম। তারপরে তোমার হচ্ছে বেঞ্চ থেকে বেঞ্চি, একটা অতিরিক্ত ই শেষে যুক্ত হচ্ছে, সুতরাং এটাও কি? অন্তঃস্বরাগম। এখন মনে রেখো, এই স্বরাগমের বিপরীত প্রক্রিয়া হচ্ছে স্বরলোপ।
যে স্বরাগম বোঝে সে স্বরলোপ বোঝে, যে স্বরাগম বোঝে না সে স্বরলোপ বোঝে না। যেমন দেখো, আমি একটা কথা বললাম সুবর্ণ, সেটা হয়ে গেছে স্বর্ণ। এখন সুবর্ণ যদি স্বর্ণ হয়, মাঝখান থেকে একটা কি লোপ পাইছে না, ব এবং অ, বুঝছো কথাটা? যদি এখানে স্বরধ্বনির লোপ পায় তখন তার নাম স্বরলোপ, আর যদি স্বরধ্বনি যুক্ত হয় তখন তার নাম স্বরাগম। এই একটা একটা রুলটা মাথায় রেখে দিবা। এরপরে আসো অপি নিহিতে, এটা সংজ্ঞা নির্ভর। ওরা পড়াটা, এই লেসনটা হচ্ছে সংজ্ঞা নির্ভর পড়া, তুমি সংজ্ঞা বুঝলে বাকি বুঝবা। দেখো পরের ইকার, এটা উকার দিও, পরের ইকার আগে উচ্চারিত হলে তাকে অপি নিহিতে বলে। যেমন আজি কথাটা যদি আইজ হয়, একটু খেয়াল করো, আজি ঠিক আছে, আইজ। এখন পরের ইকার আগে কিভাবে আসে মনে রাখবা, যত কার সব ব্যঞ্জনের পরে, আমি আবার বলি ভালো মতো শোনো, যত কার সব ব্যঞ্জনের পরে, যত কার সব ব্যঞ্জনের পরে, বুঝো না এই কথা? দেখো সরলঙ্ক করো, আমি বললাম পানি, এই পানি কথাকে ভাঙো, প যোগ অ যোগ অ যোগ দন্তন্য যোগ ই, পানি। পানি বললে আগে পান ন আসে, তারপরে আসে ই। তুমি দেখতেছো এখানে পানি দন্তন্য আগে, কিন্তু আসলে সে পরে পান ই, তাহলে আগে পান তারপরে ই। তুমি কি আগে ই বলো, পাইন বলো? পাইন তো বলো না, বলো তো পানি। তাহলে দেখো এই হলো প, দুইটা অ মিললে একটা আ, তারপরে দন্তন্য, তারপরে রস্বই। এবার প আতে আকার করে দাও, দন্তন্য বসাই দাও, রস্বইকে কার, ব্যাস হয়ে গেল পানি। আমি কি বুঝতে পারছি বিষয়টা? তাহলে এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম যত কার সব ব্যঞ্জনের আগে। দেখতে হয়তো তুমি দেখতেছো পরে, কিন্তু আসলে সে ব্যঞ্জনের আগে। এখন তুমি যখন বলতেছো আজি, যখন বলতেছো আজি, আজি বললে আসলে রস্বইটা, এটা কোথায়? জ্বর পরে। যখন তুমি বলতেছো আইজ, এবার চলে আসছে আগে, আইজ। পানি যদি পাইন হইতো আর কি, হ্যাঁ এরকম আর কি। আজি কোথায় হয়ে গেছে আইজ, ডিপজলের মতো, আইজ ক্যা দিমো হালকার উপরে ঝাপসা, তাহলে আইজ আর আজি। আজি বসন্তে মন্দলে, লিখেছেন কে কি জানি, একটা কবিতা বিখ্যাত, ও সম্ভবত রবীন্দ্রনাথের। আচ্ছা তাহলে দেখো, এখন একই কথা তুমি যখন চারি, এখান থেকে যখন চাই বলো, হ্যাঁ চারি কথা, এখান থেকে চাই, ঠিক কিভাবে মারিকে যখন মারি বলো, কিভাবে মারি ফেলেছস, তখন তুমি মারি বলো অপিনিহিত, অর্থাৎ শেষের আগে পরে যে কাজ থাকে সেটা আগে চলে আসে। ঠিক একই কাহিনী যদি তুমি এটা দিয়ে করো, যেমন ধরো আমি বললাম সাধু, সেটা যদি হয় সাউথ, সাধু যদি কি হয় সাউথ, তাহলে কি হবে সাধু, ধর পরে উ শেষে, আর যখন বলো সাউথ তাহলে উ আসতেছে আগে, তো অপিনিহিত উ দিয়ে হয়। এরপরে সঙ্গতি, আগে সঙ্গতিকতার অর্থটা বুঝাও। মনে রাখো এই সঙ্গতি শব্দের অর্থ হচ্ছে মিল। সঙ্গতি মানে মিল, কাছাকাছি আসা। তাহলে স্বরসঙ্গতি মানে স্বরধ্বনির মিল বা স্বরধ্বনির কাছাকাছি আসা। ব্যাপারটা কেমন একটু খেয়াল করে বুঝো। একটা স্বরধ্বনি আরেকটা ধ্বনিকে টানবে, নিজের মতো করে বানানোর চেষ্টা করবে, এবং যাকে টানবে সে পরিবর্তিত হয়ে কিছুটা কাছাকাছি চলে যাবে। তাহলে স্বরধ্বনি যদি স্বরধ্বনির কাছাকাছি যায়, স্বরধ্বনি যদি স্বরধ্বনির ক্লোজ হইতে চেষ্টা করে, তখন তারা স্বরসঙ্গতি বলে। স্বরসঙ্গতি কেমন একটু খেয়াল করে দেখি। হ্যাঁ, প্রগত আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর, খুব খেয়াল করো। প্রগত আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর। আদি শব্দের অর্থ শুরু, অন্ত শব্দের অর্থ শেষ। মানে আমি যদি আদিকে বলি প্রথম স্বর, অন্তঃস্বরকে যদি বলি দ্বিতীয় স্বর। এখন আদিস্বর অনুযায়ী যদি অন্তঃস্বর পরিবর্তিত হয়, তাহলে আদিস্বরের শক্তি বেশি, মানে আমি এটাকে বললাম প্লাস, অন্তঃস্বরের শক্তি কম, তাহলে এটাকে বললাম মাইনাস। প্লাস মাইনাস শুধু বোঝানোর জন্য বলছি, আমার ভুল বুঝো না। আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর, আদিস্বরের শক্তি বেশি, অন্তঃস্বরের শক্তি কম। এখন আসো মুলা মুলু, তুলা তুলু। আমি বিষয়টা একটু লিখে দিই, ওই পাশে দেখো। যখন বললাম মুলা, তখন আদিস্বর মানে ম সাথে প্রথমে আছে রস্যু, অন্তঃস্বর কি আছে আ। আচ্ছা এই কথাটাকে যখন আমি বললাম মূল, তাহলে আদিস্বর যা ছিল তাই আছে রস্যু। এখন অন্তঃস্বর কি ছিল আ ছিল, আটা পরিবর্তিত কি হয়েছে ও হয়েছে।
তাহলে উ এবং ও এরা তো কাছাকাছি, ঠিক কিনা? উ এবং আ যতটা কাছে, উ এবং ও তার থেকে বেশি কাছে। বোঝা গেছে কথা? তো আদিস্বর যেটা ছিল সেটা রস্ব উ, সেটা আগের মতো রয়ে গেছে, অন্তঃস্বর তার কাছাকাছি আসছে। একই ঘটনা তুলা এবং তুলোতে হয়েছে। এখন পরাগততে অন্তঃস্বর যে আদিস্বর, অর্থাৎ এখানে অন্তঃস্বরটা প্লাস আদিস্বরটা মাইনাস, দেশি কথা হয়ে গেছে দিশি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সরলের কথা, এ হলো গিয়ে দেশি, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে দিশি। এখন এখানে কে প্লাস অন্তঃস্বর প্লাস, কে প্লাস আদিস্বর মাইনাস। আচ্ছা, আদিস্বর এখানে কি ছিল? আদিস্বর এখানে হচ্ছে এ ছিল, অন্তঃস্বরে কি ছিল? ই ছিল। আচ্ছা, যখন তুমি দিশি বলছো তখন আদিস্বরে কি আসছে? রস্বই। অন্তঃস্বরে কি আসছে? রস্বই। তাহলে কি ঘটনা কি ঘটছে? ঘটনা হয়েছে যেটা এখানে অন্তঃস্বর ছিল রস্বই, সেটা আদিস্বর এ ওরে টাইনা নিজের মতো করে ফেলাইছে, অর্থাৎ দুটি রস্বই হয়ে গেছে। এবার এখানে যেটা অন্তঃস্বর ছিল শেষেরটা, তার পাওয়ার অনেক বেশি। আচ্ছা, মধ্যগত খেয়াল করো, আদি এবং অন্তঃস্বর যে মধ্যস্বর চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে আদিস্বর আর অন্তঃস্বর চেঞ্জ করবে মধ্যস্বরকে। এর মানে হচ্ছে এখানে আদিস্বরটা প্লাস, অন্তঃস্বরটা প্লাস, মধ্যস্বরটা হচ্ছে মাইনাস। এর মধ্যস্বর এখানে পাওয়ার নাই, সে চেঞ্জ হয়ে যাবে বাকিদের টানে। যেমন বিলাতির কথা যদি বিলিতি হয়, দেখো আমি বললাম বি লা তি, এখানে আদিস্বর কি? রস্বই। অন্তঃস্বর কি? রস্বই। মাঝখানে কে আছে? মাঝখানে আ আছে, দেখো বি লা তি। এখন এটা যখন বিলিতি হয়, বিলিতি, তাহলে আদিস্বর রস্বই রয়ে গেছে, অন্তঃস্বর রস্বই রয়ে গেছে, মাঝখানেরটা যেটা আ ছিল ওটাও রস্বইতে রূপান্তরিত হয়েছে। তাহলে আদিস্বর আর অন্তঃস্বর শুরুরটা আর শেষেরটা মিলে মাঝখানটাকে চেঞ্জ করছে, সে ছিল আ, হয়ে গেছে ই। এই জন্য মধ্যগত স্বরসঙ্গতি। বিলাতি বিলিতি। ঠিক এরকম একটা খুব জবরদস্ত উদাহরণ আছে, জিলাপি থেকে যদি জিলিপি হয়, এটা কই লিখবো? এখানেই লিখি না, দেখো জিলাপি যদি কি হয়ে যায়? জিলিপি। এটা ইয়েতে বলে, পাবনা এলাকায় বলে, আমি বৃন্দাবন দাসের নাটকে শুনেছি, খুব সম্ভবত নাটকের নাম ঘোর। ওখানে সিদ্দিক কোনটা কথায় কথায় কথাটা বলে, সে হচ্ছে মানুষের পাম দেয়, সে সৌদি যেতেছে, আইসার জন্য সে মেম্বার ইলেকশন করে, তারপরে সে পামে খুব ফুলে এলাকার ছেলে পেলে তার কাছে বিড়ি খেতে চায় না কি সব খাইতে চায়, তখন সে বলছে যে দরকার হলে লালু পালের দোকান থেকে সিনেলা জিলিপি কিনে নিয়ে আয়। নিষেধ করেছে কিরা? মানে দরকার হলে তুই লালু পালের দোকান থেকে চিনি জিলাপি কিনে নিয়ে আসা খা, তোর তো নিষেধ করে নাই। মানে পাম দিছে আর ফুলছে, বাপের জমি বেচছে, ওই টাকা দিয়ে সে সৌদি যাবে, আর পাবলিকের পাম দিয়ে ইচ্ছা মতো ভাঙা খায়। ঘোর নাটকের নাম। তো দেখো জিলাপি, জিলিপি, জিলাপি প্রথমে রস্বই, পশ্চাতেও কি রস্বই, লর পর এখানে কি আছে? আছে হচ্ছে আ। তাহলে এখানে প্রথম স্বরটা রস্বই, অন্তঃস্বরটাও রস্বই, মাঝখানে স্বরটা কি? আ। আচ্ছা, এখন যখন তুমি জিলিপি বলো, প্রথমটা রস্বই হয়ে গেছে, মাঝখানে রস্বই হয়ে গেছে, আর শেষে তো আগেই রস্বই ছিল। তাহলে ঘটনা কি ঘটাইলাম? দেখো তো ঘটাইলাম, এই যে মধ্যস্বর আ সেটা ইতে রূপান্তরিত হয়েছে, বাকিরা যেমন ছিল তেমনই আছে। তার মানে কি, দুই পাশেরটা মিলে যদি মাঝখানেটাকে চেঞ্জ করে তখন তারে বলা হয় মধ্যগত স্বরসঙ্গতি। ওকে। আর অনন্য স্বরসঙ্গতি, অন্যান্য না, এটা হচ্ছে অনন্য স্বরসঙ্গতি। অনন্য স্বরসঙ্গতি আদি এবং অন্ত দুটি পরিবর্তিত হবে। রাগারাগি আর কি মনে করো, হ্যাঁ, জামাই বউ ঝগড়া করছে, হ্যাঁ, এখন ধরো একজন আরেকজনকে সরি বলার কথা, তাই না? ঝগড়া মিলিয়ে তোলে যারা করতে হবে, কি করতে হবে? সরি বলতে হবে। কারণ না সেটা পরে, নিয়ম হলো ছেলের আগে সরি বলে মেয়েদেরকে কি করতে হয়? ম্যানেজ করতে হয়, কারণ মেয়েরা কখনো সরি বলে না, অন্যায় হইলেও বলে না, না হইলেও বলে না, ঠিক না? তো এখন খেয়াল করে দেখো, বিষয়টা বোঝার চেষ্টা করে। এখানে জামাইতে বলতে ঝগড়া হয়েছে, এখন যদি মনে করো দুজন দুই দিক করে বসে থাকে এরকম, এটার নাম হলো গিয়ে অনন্য স্বরসঙ্গতি। মানে দুজনে কি হয়ে যাবে? বাগড়া মেরা দিবে, অর্থাৎ আদি এবং অন্ত দুটোই পরিবর্তিত হয়ে যাবে, কেউ কারো সলি বলতেছে না। মানে কি দেখো, মোজা কথাটা হয়ে গেছে মোজো, আমি পরেরটাই লিখে নিলে বুঝবা না। দেখো এই যে মোজা হয়ে গেছে কি? মুজো। Here মোজা, মো
প্রথম ধ্বনিটা হচ্ছে ও, যা শেষের ধ্বনিটা হচ্ছে আ। আর চেঞ্জ হওয়ার পরে কি হয়েছে? প্রথম ধ্বনিটা ছিল ও, হয়ে গেছে উ। আর শেষের ধ্বনিটা কি ছিল? এখানে আ, হয়ে গেছে কি ও। তাহলে এখানে ছিল ও এবং আ, এখানে হয়ে গেছে উ এবং ও। তাহলে যা ছিল তার কিছুই নাই, টোটালি চেঞ্জ। এটার নাম হচ্ছে তোমার অনন্য স্বরসঙ্গতি, সব চেঞ্জ হয়ে যাবে। ওকে, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এখন আমরা তিনটা জিনিস পাশাপাশি শিখবো: ধ্বনি বিপর্যয়, বিষমীভবন, ব্যঞ্জন বিকৃতি। এবং আমার অভিজ্ঞতা বলে যে এই জায়গাটার মধ্যে বড় ধরনের ভেজাল করো তোমরা। ভেজাল কেন করো সেটা আমি জানি, কারণ এগুলো কাছাকাছি তো, সবগুলাকে একরকম মনে হয়, এই জন্য পাশাপাশি লিখছি। তোমরা হলুদ কথাগুলো একটু পড়ো তো, আমি একটু দূর থেকে দেখি হলুদ কথাগুলো কি। আমি যেখানে বুঝে সেখানে বুঝবা, আমার আগে বা পিছিয়ে যাওয়ার দরকার নেই। একটু খেয়াল করো। আমরা বলছি ধ্বনি বিপর্যয় পরস্পর স্থান বিনিময়, বিষমীভবন দুটো সমবর্ণের একটির পরিবর্তন, ব্যঞ্জন বিকৃতি একটা ব্যঞ্জনের জায়গায় নতুন আরেকটি ব্যঞ্জন। তাহলে এখানে তিনটা কথা বলছি। পরস্পরের স্থান বিনিময় মানে হচ্ছে ধ্বনি বিপর্যয়, আর দুটো সমবর্ণের একটার পরিবর্তন মানে হচ্ছে বিষমীভবন, আর একটা ব্যঞ্জনের জায়গায় নতুন আরেকটা ব্যঞ্জন ঢুকে পড়লে তার নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। মানে তুমি কিছু বোঝো নাই। এবার দেখো স্থান বিনিময় মানে কি? স্থান বিনিময় মানে হচ্ছে তোমার জায়গায় তোমার বন্ধু বসলো আর বন্ধুর জায়গায় তুমি বসলা। তাইলে এখানে না নতুন কেউ আসছে তোমাদের মাঝখানে, না তোমরা কেউ একজন মাইনাস হয়েছো। তোমার জায়গায় বন্ধুরে বসাইছো, বন্ধুর জায়গায় তুমি বসছো, ব্যাস এটুকুই। এটা নাম স্থান বিনিময়। আচ্ছা, দুটো সমবর্ণের একটির পরিবর্তন। সমবর্ণ মানে হচ্ছে একই বর্ণ। সমবর্ণ মানে একই বর্ণ, অর্থাৎ দুইটা বর্ণ থাকবে সেম। খুব খেয়াল করবা, সমবর্ণ মানে কি বলছি? সমবর্ণ মানে হচ্ছে একই বর্ণ। তাহলে সমবর্ণ মানে দুইটা একই বর্ণ থাকবে, তারপর একটার পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, একটা ব্যঞ্জনের জায়গায় আরেকটা নতুন ব্যঞ্জন আসবে, অর্থাৎ একটা ব্যঞ্জন থাকবে, সে চলে গিয়ে আরেকটা ব্যঞ্জন আসবে। অর্থাৎ এখানে নতুন বর্ণ আসতেছে, কিন্তু সমবর্ণ থাকাটা না, শর্ত না। সেটা কিরকম আসো দেখাচ্ছি। আমি যখন লাফকে ফাল বলি, দেখো কথাটা ছিল কি লাফ, কথাটা হয়ে গেছে কি ফাল। মানুষ বলে এত ফালাফালি করিস না। তাহলে এখানে প্রথমত ল, তারপরে আ, তারপরে ফ। আর এখানে কি হয়েছে? প্রথমত ফ, তারপরে আ, তারপরে ল। তাহলে এখানেও তো ল আর ফ ছিল, এখানেও তো ফ আর ল। এর মানে কি নতুন কেউ আসে নাই, নতুন কেউ যায় নাই, শুধু সামনেটা পিছনে, পিছনেটা সামনে, এটুকুই। তো যদি কেউ আসবে না, কেউ লোক পাবে না, কেউ নতুন যুক্ত হবে না, এরকম নতুন আসেও না, কেউ যায়ও না, খালি স্থান বিনিময় করে উলট পালট করে, তার নাম ধ্বনি বিপর্যয়। এখন দেখো, রিক্সা কথাটা যদি রিস্কা হয়, হ্যাঁ পুরান ঢাকায় বলে, তারা বলে হচ্ছে রিস্কা। একবার খেয়াল করবা, রিস্কা বলে। আবার কিছুর মধ্যে বলে লিস্কা, এটা রর জায়গায় ল বলে। হ্যাঁ, রাতা মোরগ মানে পুরুষ, মোরগটা রাতের বেলা, তো রাতের বেলা রান্না করে খাওয়া তো বুঝছো, রেল লাইন তো বুঝো, হেঁটে যাওয়া তো বুঝো। তো রাতা মোরগ রাতের বেলা রান্না করে খেয়ে রেল লাইন দিয়ে হেঁটে গেছে। এটাকে যদি কিশোরগঞ্জের ভাষা অনুবাদ করি তাহলে এমন হবে, রাতা মুরগা লাইট কালা লাইন দেখা রেল লাইন দিয়ে আটকে গেছে। বুঝো নাই? রাতা মুরগা লাইট কালা লাইন দেখা রেল লাইন দিয়ে আটকে গেছে, এটা তাদের ভাষা। আমি তাদের ভাষা ভালো পারি, কারণ আমার ভাষার সাথে তাদের মিল আছে। আমার ভাষাটা এরকমই, শুধু খালি আমরা রস জায়গায় লো বলি, আমরা বলবো এরকম বলবো। আমরা যদি আমাদের ভাষায় বলি যে রাতা মুরগা লাইট কালা লাইন দেখায়া লাইন দিয়ে আটকে গেছে, এটা আমাদের ভাষা। আঞ্চলিকতা যদি অনুবাদ করে কি ব্রাহ্মণবাড়ির ভাষায় যদি বলি, তো একটু খেয়াল করে দেখো। তো রিক্সা কথাটা রিস্কা হয়েছে, মাঝখানেরটা শেষে গেছে, শেষেরটা মাঝখানে আসছে, আর কিছুই করে নাই এখানে। অর্থাৎ তুমি যখন রিক্সা বলো, তুমি বলো র ক স, রিক্সা মানে র ক স। যখন বলো রিস্কা, তখন র স ক। তাহলে নতুন কেউ আসে নাই, নতুন কেউ যায় নাই, যা ছিল তাই আছে, আগের মতোই আছে, কেবলমাত্র খালি স্থান বিনিময় করছে। ঠিক পিশাচ যদি পিচাস হয়, এটা আসছে পরীক্ষা অনেকবার, পিশাচ পিচাস সেম, তাহলে স্থান বিনিময় করলো। এখন বিষমীভবন, এই তিনটে তো ব্যঞ্জনের পরিবর্তন, তাই না?
আর বিষমী ভবনে দেখো শরীর থেকে শরীর, লাল থেকে নাল। আচ্ছা ভাইয়া, আমি বলেছি দুটো সমবর্ণের একটা পরিবর্তন হবে। সমবর্ণ মানে কি একই বর্ণ। আমি যেমন শরীর বলি, শরীর তালব্য স, র র, তাই কিনা? দেখো ব্যঞ্জন গুলো যদি দেখায় স্বর বাদ দিয়ে ব্যঞ্জনের পরিবর্তন। এখন তুমি যখন শরীর বলতেছ, তাহলে তালব্য স, র ল, খেয়াল করে দেখো, তালব্য স, র ল। এখানে সমবর্ণ কি ছিল? সমবর্ণ ছিল এই যে দুটোই ছিল বশূন্য র বা র। এখানে একটা সমবর্ণ মানে এই রটা কিসে রূপান্তরিত হয়েছে? লতে রূপান্তরিত হয়েছে। ঠিক এখানে লাল যখন নাল হয়ে যায়, আমি যখন বলি লাল, এখানে ল আছে আর ল আছে ব্যঞ্জন, ঠিক না? যখন তাহলে নাল বলি তখন একটা ন হয় আর একটা ল থাকে, অর্থাৎ প্রথম লটা নতে রূপান্তরিত হয়েছে। এটা সমবর্ণ থাকতে হবে, একটা পরিবর্তন হওয়া লাগবে। এটার মূল শর্ত এটাই। বিষমী ভবনের মূল কন্ডিশন হচ্ছে অবশ্যই দুটো কি থাকতে হবে? সমবর্ণ, একই বর্ণ থাকা লাগবে এবং সেটা একটা চেঞ্জ হয়ে যাবে। এখন ব্যঞ্জন বিকৃতির দিকে তাকাও। কবাট, কপাট, ধোবা, ধোপা, ধাইমা, দাইমা। খুব খেয়াল, খুব খেয়াল। বলছি একটি ব্যঞ্জনের জায়গায় আরেকটি নতুন ব্যঞ্জন আসবে। এখন আমি যখন কবাট বলি, এই কাহিনীটা কি হয় দেখো, খুব ভালো করে বুঝবা। কবাট, কপাট, কবাট, ক ব ট, এই হলো বর্ণ ক ব ট। আচ্ছা, যখন তুমি ক পাঠ বলো তখন কি বলো? তখন বলো ক প ট। এর মানে কি? এর মানে হচ্ছে মাঝখানে যে বটা ছিল সেটা পতে রূপান্তরিত হয়েছে। তাহলে দেখো তো, বিষমী ভবনও এক ব্যঞ্জনের জায়গায় আরেক ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতিতেও এক ব্যঞ্জনের জায়গায় আরেক ব্যঞ্জন। পার্থক্য কোথায়? পার্থক্য হলো বিষমী ভবনে আগে সমবর্ণ থাকা হচ্ছে জরুরি, ব্যঞ্জন বিকৃতিতে সমবর্ণ থাকা জরুরি না। এটাই পার্থক্য। অর্থাৎ বিষমী ভবনেও ব্যঞ্জনের পরিবর্তনই হয়, তবে দুইটা একই বর্ণ থাকে, দুইবার থাকে, মানে একটা বর্ণ ডাবল হয় আর কি। হ্যাঁ, বাট এখানে দেখো ডাবল ডাবল নাই, এখানে এক ব্যঞ্জনের জায়গায় আরেক ব্যঞ্জন আসে। তাহলে কথাটা কিরকম বলবো? বিষমী ভবনেও এক ব্যঞ্জনের জায়গায় আরেক ব্যঞ্জন ঢুকে, ব্যঞ্জন বিকৃতিতেও এক ব্যঞ্জনের জায়গায় আরেক ব্যঞ্জন ঢুকে। পার্থক্য হলো বিষমী ভবনে প্রথমত ডাবল থাকা লাগে, ব্যঞ্জন বিকৃতিতে ডাবল থাকার দরকার নেই। এই আর কিছু না। ওকে ভাই, তারপরে আসো আমরা সমীভবন নিয়ে কথা বলবো। সমীভবনটা একটু ইন্টারেস্টিং আছে। তোমরা যদি এটা ধাতুর চ্যাপ্টার পড়ো তাহলে সহজে বুঝবা। আমি জানি না কতটুকু তোমরা পড়ছো বা পড়ো নাই। আমরা প্রকৃতি প্রত্যয় ধাতু তোমাদের আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। দেখো, জন্ম, সেখান থেকে জন্ম, কাঁদনা, এখান থেকে কান্না। আমরা কি লিখছি নিচে? আমরা বলছি যে দুটি ভিন্ন ধ্বনি এক অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে। দুটি কি ধ্বনি? ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে কি করবে? অল্প বিস্তর সমতা লাভ করবে, অর্থাৎ কাছাকাছি আসবে। মানে তুমি কিছু বুঝো নাই। এখন দেখো, তুমি জন্ম বলছো, এখানে কি আছে? বর্গীয় জ, দন্তন্য ম। কিন্তু তুমি যখন সেটাকে জন্ম বলো হয়, তখন দেখো বর্গীয় জ ম ম। এর মানে কি? এই মর প্রভাবে দন্তন্য চেঞ্জ হয়, মতে রূপান্তরিত হয়েছে। এবার বুঝছো? তাহলে কি বলছি? ভিন্ন ধ্বনি, অর্থাৎ দন্তন্য আর ম আলাদা ধ্বনি, দুটো তো এক জিনিস না। তারা সমতা লাভ করছে মানে কাছাকাছি হয়েছে। ক্লিয়ার? এবার ঠিক দেখো, কাঁদনা সেটা হয়ে গেছে কান্না। আরে পাগলা, এটা ধাতু হচ্ছে কাঁদ, তারপরে হচ্ছে না। কথাটা তো মূলত কাঁদনা, সেটা আমরা সবাই জানি। কাঁদনা কথাটা মূলত হচ্ছে এটা, কাঁদনা। কারণ কাঁদ তো ধাতু, কিন্তু আমরা যখন বলার সময় সেটাকে কি বলি? আমরা বলি না। তাহলে তুমি কি ঘটাইছো এখানে? এখানে ছিল তোমার, এখানে কি ছিল? ছিল ক দ দন্তন্য, কিন্তু করার সময় কি করছো? ক দন্তন্য দন্তন্য, কান্না দুটো দন্তন্য। তাহলে এখানে এই দটা কি করছে? দন্তন্যতে রূপান্তরিত হয়েছে। কার জন্য? এই যে সঙ্গ দোষে লোহা ভাসে। বুঝছো? সঙ্গ দোষে কি হয়? লোহা। অন্য গাড়িতে লিখি তাহলে সহজে মনে থাকবে এই কথাটা, তাই না? এটা দিয়ে লিখি।
সঙ্গ দোষে ভাসে, এর নাম সমীভবন। আচ্ছা, সমী সঙ্গদোষ। এরপরে অসমীকরণ। অনেক সময় দেখবা একই ব্যঞ্জনের দুইবার পুনরাবৃত্তি ঠেকানোর জন্য আমরা অতিরিক্ত স্বরধ্বনি টাইনে আনি। যেমন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটু যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। আচ্ছা, প্রথমটা তো গাপুস, পরেরটা হচ্ছে গুপুস। যদি এমন হয়তো একটু যদি পাই অমনি ধরে গাপুস গাপুস খাই বলছে, একইভাবে বলছে না, গাপুস গুপুস। তার অনেক সময় আগের স্বরটা পরের বার আর না বলে চেঞ্জ করে নতুন স্বর আনি। ক্লিয়ার? একই রকমের উচ্চারণ ডাবল করি না, না করে অন্যভাবে করার চেষ্টা করি। যেমন টপ টপ না বলে বলি টপাটপ, ধপধপ না বলে বলি ধপাধপ, গপ গপ না বলে বলি গপাগপ। এটি অসমীকরণ মানে হচ্ছে আমরা যদি একটাই সোজা কথা একই ধ্বনির পুনরাবৃত্তি ঠেকানোর জন্য অতিরিক্ত স্বরধ্বনির আগমন, তাহলে আমরা এখানে বলবো একই ধ্বনির প্রতিরোধে তো ধ্বনির আগমন। কথাটা হইতে পারতো ধপ ধপ, না হয় কি হয়েছে কথাটা ধপা ধপ। হইতে পারতো টপ টপ, না হয় হয়েছে টটপ। হইতে পারতো গপ গপ, না হয় হয়েছে গপাগপ। হইতে পারতো গাপুস গাপুস, না হয়েছে কাপুস গুপুস, লাইক দ্যাট। যদি গাপুস গুপুস হুবহু না, কিন্তু বোঝানোর জন্য বলছি আর কি। এগুলো একদম হুবহু, মাঝখানে অতিরিক্ত স্বরধ্বনি আসতেছে। তারপরে দেখো দ্বিতীয় ব্যঞ্জন। দ্বিতীয় শব্দ হচ্ছে ডাবল। এখন দ্বিতীয় ব্যঞ্জন যদি পরীক্ষায় আসে, তোমাকে হতে পারে নির্ণয় করার জন্য বলবে না, বলবে যে আমরা সাধারণত আমাদের ভাষায় দ্বিতীয় ব্যঞ্জন কেন করি, এই প্রশ্নটা তোমার করতে পারে। আমরা আমাদের ভাষায় দ্বিতীয় ব্যঞ্জনের যে ঘটনাটা ঘটাই, কেন ঘটাই, এই প্রশ্নটা হতে পারে। কেন ঘটাই? সহজ কথার উত্তর হচ্ছে অর্থকে জোর দেওয়ার জন্য। অর্থকে কি করার জন্য? জোর দেওয়ার জন্য। অর্থকে জন্য আমরা এটা করি। যেমন পাকা পাক্কা, সকাল সকাল। এখন ধরো তুমি শাড়ি কিনতে গেছো, কত হাত? 14 হাত। তারা তুমি আবার জিজ্ঞেস করলো 14 হাত হবে তো? তাহলে কি বলেন স্যার? পাক্কা 14 হাত। পাক্কা 14 হাত মানে 1 ইঞ্চি কম হওয়ার চান্স নাই, বেশি হইতে পারে। পাকা কথাটা পাক্কা। আচ্ছা, তার সাথে আলাপ হয়েছে? বলে হ্যাঁ। ফাইনাল করছো? হ্যাঁ, একদম পাক্কা। পাক্কা মানে আর কোনো কথা এখানে হবে না, যা হচ্ছে ফাইনাল ফাইনাল। ওকে, ফুল এন্ড ফাইনাল। ঠিক ওরকম। তো পাকা পাক্কা, সকাল সকাল। সকাল সকাল মানে একদম আগে আগে, একদম দেরি করা যাবে না। সকাল সকাল মনে থাকবে? তাহলে যদি অতিরিক্ত ব্যঞ্জন আসে আর কি, পাকার মধ্যে আরেকটা কো, সকালের মধ্যে আরেকটা কো, এই বড় থেকে বড্ড, বড় আঘাত লেগেছে মনে, বড্ড আঘাত লেগেছে মনে, তাহলে কি করলাম? ডাবল মেরে দিলাম। বুঝছো? তারপরে দেখো ব্যঞ্জন চ্যুতি। এটা তো পোলাপান দেখলে খুশি হবে। খুশি হবে কেন? কারণ যে কথা আগে ছিল বউ দিদি, সেটা হয়ে গেছে বৌদি। এখন আমার দুষ্ট ছাত্র বলছিল, ভাইয়া যদি আর একটু খসানো যাইতো তাহলে ভালো হইতো। মানে যে কথাটা বউ দিদি, ওটার শেষের দিক থেকে একটা ব্যঞ্জন চ্যুত হয়েছে। চ্যুত হওয়া মানে খসে পড়া, টিকটিকির লেজের মতো অনেকটা। বুঝছো? তো বউ দিদি মানে বড় ভাইয়ের বউ, হিন্দু ধর্মে বৌদি বলে না, ওটা। তো বউ দিদি হয়ে গেছে কি বৌদি, একটা দিক খসে গেছে। আবার যদি খসে তাহলে বৌদি কি হয়ে যাবে? বউ হয়ে যাবে। আমি সবসময় দোয়া করে যেন না হয়, এটা হওয়া তো ভালো কাজ না। তো দেখো এই বউ দিদি হইল বউ দিদি, সেটা হয়ে গেছে কি বৌদি। তাহলে অতিরিক্ত একটা দি খসছে, তাহলে ব্যঞ্জন চ্যুত হয়েছে। ঠিক একই রকম
বড় দাদা হয়ে গেছে কি বড়দা, যদিও এটা চট্টগ্রামে বদ্দা, সে বন্ধু আমরা না গেলাম। বড় দাদা অর্থাৎ একটা দা এখানে খসে বড়দা হয়েছে। আচ্ছা, যদি এমন হয়, দেখো আমি তোমাদের অফলাইন হলে প্রশ্নটা করতাম বা ইন্টারেক্টিভ থাকলে, এই ছোট দাদা বড় দাদার মতোই, এখন যে আমাদের ভাষায় কি হয়েছে, ছোট দা হয়েছে না? তো ছোট দা হওয়ার পিছনে দুইটা কাহিনী ঘটছে। ছোট দাদা প্রথমত হয়েছে কি, প্রথমত হয়েছে ছোট দা, তারপরে কি হয়েছে, তারপরে হয়েছে ছোট দা। এখন বিষয়টাকে একটু যদি ব্যাখ্যা করি, ছোট দাদা থেকে ছোট দা, এটা ব্যঞ্জন চ্যুতি ঠিকই আছে, এখানে একটা দাদা এখানে এসে খসে কমছে, কিন্তু ছোট দা যখন তুমি বলছো তখন এখানে যে টটা ছিল সেটা ড বিন্দুরতে রূপান্তরিত হয়ে গেছে। এখন এখানে কি করছে বলতো, এখন এখানে ঘটছে হচ্ছে এই যে পেছনেরটা, এখানে ঘটছে হচ্ছে তোমার এই যে এখান থেকে ঘটছে ব্যঞ্জন বিকৃতি হয়েছে। দেখো তো কবাট ক বট ছিল ক পট হয়ে গেছে, এটা একই ঘটনা এখানেও ঘটছে। দেখো এই যে ছোট দাদা ছোট দা, অর্থাৎ এখানে ছিল হচ্ছে ছ ট দ, এখানে কি হয়েছে, এখানে হচ্ছে ছ র দ, ছোট দা। বুঝছো, এটা ব্যঞ্জন বিকৃতি। তাহলে এই ছোট দাদা থেকে ছোট দা পর্যন্ত দুইটা ধ্বনি পরিবর্তনের উদাহরণ, একটা ব্যঞ্জন চ্যুতি মানে একটা দা খসছে, আর একটা ব্যঞ্জন বিকৃতি কারণ এখানে ট এখানে ড বিন্দুতে রূপান্তরিত হয়েছে। আশা করি এটা নিয়ে আর কোনো তোমাদের ঝামেলা হবে না, হওয়ার কথা না, ঠিক না? তারপরে দেখো বউ দিদি বড় দাদা বড়দা, এরপরে অন্তর্হতি। অন্তর্হতি মানে মাঝখান থেকে যদি কিছু একটা নাই হয়ে যায়, অন্তর্হতি মানে মাঝখান থেকে যদি কিছু একটা কি হয়ে যায়, নাই হয়ে যায়। যেমন ফাল্গুন কথাটা ফাগুন হয়েছে, ফলাহার কথাটা ফলার হয়েছে। দেখো ফাল্গুন ফাগুন, তাহলে এখানে একটা ল ছিল যেটা এখানে আর নাই, ফলাহার একটা হ ছিল এখানে আর নাই, না হয়ে গেছে ফলার। ফলাহার মানে ফল দিয়ে আহার করানো, এটাকে সংক্ষেপে ফলার বলে। তোমরা নেমন্তন্ন কবিতা পড়ছো না, যাচ্ছ কোথা চাংড়ে পোথা, কিসের জন্য নেমন্তন্ন, এর মধ্যে দেখবা একটা জায়গায় গিয়ে বলা আছে বাহ কি ফলার সবরি করার, আমিও যাই না মশাই। তো বাহ কি ফলার মানে কি দারুণ ফল দিয়ে আহারের ব্যবস্থা, এই হচ্ছে ফলাহার কথাটা সংক্ষিপ্ত শিষ্ট রূপ হচ্ছে ফলার। কি হবে কথাটা, এটা হচ্ছে অন্তর্ভুক্তি যদি মাঝখান থেকে ব্যঞ্জন নাই হয়। আচ্ছা, এখন অভিশ্রুতি। অভিশ্রুতিকে আমরা এক কথা লিখে দিছি, দেখো জাস্ট একটা কথা বুঝবা, জাস্ট এক কথা বুঝলে হবে। অভিশ্রুতি মানে হচ্ছে সাধু থেকে চলিত হওয়ার যে প্রসেস, সেই প্রসেসটাকে বলে অভিশ্রুতি। যেমন মাছুয়া মাও ছাইড় হয়ে গেছে মেছো, তাহলে মাছুয়া অথবা মাছুয়া থেকে মাছুয়া মাছুয়া না হয়ে মাছুয়া থেকে মেছো, মানে যে শব্দটা আমরা এখন মেছো বলি, মাছের ব্যবসা যিনি করেন আর কি, হ্যাঁ এ কথাটা মাছুয়া। ঠিক কোরিয়াটা এখন করে হয়েছে, ঠিক শুনিয়াটা এখন শুনে হয়েছে, পটুয়াটা পেটো হয়েছে, এগুলো আর কিছু না। অভিশ্রুতি মানে বুঝবো সোজা কথা, যে ঘটনা ঘটবে সেটা সাধু থেকে চলিত হওয়ার প্রসেস মূলত। এখন আসো আমরা একটু প্রশ্ন নিয়ে কথাবার্তা বলি। আমরা কিছু প্রশ্ন ছোট ছোট প্রশ্ন সলভ করে ফেলি। সমী ভবন কি? সত্য বিধান, বিদেশি শব্দ, দুটো ব্যঞ্জনের একরকম হওয়া, দুটো স্বর আলাদা হওয়া। তোমাদের বলছিলাম সমী ভবন মানে হচ্ছে কাছাকাছি হওয়া, ক্লোজ হয়ে যাওয়া, বন্ধু হয়ে যাওয়া, তাই না? সমী ভবন মানে কাছাকাছি হওয়া। মনে আছে সঙ্গ দোষে লোহা ভাসে। বিষয় ভবন মানে কি বলছিলাম, দুটো সমবর্ণের একটি পরিবর্তন। আর সমী ভবন মানে বলছিলাম সঙ্গ দোষে লোহা ভাসে, দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করবে। সমতা মানে কাছাকাছি আসবে, একই রকম হয়ে যাওয়ার চেষ্টা